আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ইউএক্স ডিজাইন প্রিন্সিপালস। তো এই কোর্সের বাকি 5টি ক্লাস যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো ইউএক্সের এই 6টি ক্লাসের মধ্যে আমরা ইউএক্সের বেসিক ফান্ডামেন্টাল যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের মোটামুটি কিছুটা আলোচনা করা হলো। তো এরপরে আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা ইউআই পার্টে চলে যাব এবং ইউআই পার্ট শেষ করে দেন আবার আমরা ইউএক্সের মিড লেভেলের এবং অ্যাডভান্স লেভেলের যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আবার পুনরায় ডিসকাশন করবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ক্লাসে আমরা ফিরে যাই। তো ইউএক্স ডিজাইনের 7টি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রয়েছে। আমরা সেই বিষয়গুলো কি সেটি একটু দেখে নিই এক নজরে। 1 নম্বর হচ্ছে ইউজফুলনেস, 2 নম্বর হচ্ছে ইউজাবিলিটি, 3 নম্বরে হচ্ছে ডিজায়ারেবিলিটি, 4 নম্বরে হচ্ছে ফাইন্ডাবিলিটি, 5 নম্বরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, 6 নম্বরে হচ্ছে ক্রেডিবিলিটি এবং 7 নম্বরে হচ্ছে ভ্যালু ইম্প্যাক্ট। তো আমরা এবার ব্রিফলি এই বিষয়গুলো সম্বন্ধে একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে ইউজফুলনেস। এটি হচ্ছে ইউএক্স ডিজাইনের কোর বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। তো ইউজফুলনেস কি সেটি একটু আমরা এবার দেখে নেই। আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের যে নিড রয়েছে সেটিকে ফুলফিল করবে এবং ইউজারের যে প্রবলেমকে বা সমস্যাকে সমাধান করার জন্য আমরা এই প্রোডাক্টটি ডিজাইন করছি সেটিকে ইফেক্টিভলি সমাধান করবে। তো আমরা গত ক্লাসে ইউজার সেন্ট্রিক ডিজাইনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি। তো একটি প্রোডাক্ট যদি ইউজফুল না হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি ইউজারের যে সমস্যা রয়েছে সেটি সমাধান করতে পারবে না। আর কোনো প্রোডাক্টের মাধ্যমে যদি ইউজারের কোনো প্রবলেমকে সলভ করা না হয় তাহলে আসলে সেই প্রোডাক্ট এক্সিস্ট করে না। তো এখন এটি হতে পারে কমপ্লিট কোনো একটি প্রোডাক্ট অথবা কোনো একটি প্রোডাক্টের মধ্যে পার্টিকুলার কোনো ফিচার্সও হতে পারে। তো আমরা যখন আমাদের কোনো প্রোডাক্ট অথবা কোনো পার্টিকুলার ফিচার্স ডিজাইন করব তখন আমাদেরকে ভাবতে হবে যে আসলেই এই বিষয়টি ইউজারের নিড আছে কিনা অথবা এটি ইউজারের জন্য প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়টি, এবং সেটি প্রয়োজন থাকলে এমন ওয়েতে সেটিকে আমাদেরকে ডিজাইন করতে হবে যাতে ইউজারের জন্য সেটি ইউজফুল হয় অথবা ইউজারের সেই সমস্যাটিকে ইফেক্টিভলি সমাধান করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি প্রশ্ন মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, হোয়াট পারপাস ডাজ দিস প্রোডাক্ট অর ফিচার্স সার্ভ? ইজ দিস প্রোডাক্ট অর ফিচার্স ভ্যালুয়েবল টু ইউজার্স? ইজ দেয়ার আ ওয়ান্ট অর নিড? ডাজ ইউর প্রোডাক্ট সলভ আ প্রবলেম ফর ইউজার্স? তো আমরা যখন এই প্রশ্নগুলো মাথায় রাখবো এবং এগুলো মাথায় রেখে যখন আমরা আমাদের ডিজাইনটি করব তখন সেই প্রোডাক্টটি বা ডিজাইনটিকে ইউজারের জন্য ইউজফুল করে ডিজাইন করা অনেকটাই ইজিয়ার হবে। তো এক্সাম্পল হিসেবে আমরা অ্যামাজন ই কমার্স ওয়েবসাইটের কথা বলতে পারি। এখানে কোনো একটি প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো খুবই কম্প্রিহেন্সিভ ওয়েতে সাজানো হয়েছে এবং স্পেসিফিকেশনস, রিভিউ এবং রেটিংসগুলো এমনভাবে দেওয়া হয়েছে যার কারণে ইউজারকে সেই প্রোডাক্টটি পারচেস করতে মোটিভেটেড করে থাকে বা তাকে ইনফ্লুয়েন্স করে থাকে। তো ঠিক সিমিলারলি তারা নিচের দিকে আরও কিছু পার্সোনালাইজড প্রোডাক্ট রিকমেন্ড করে থাকে। আমি যে প্রোডাক্টটি পারচেস করতে এসেছি সেই প্রোডাক্টটির সেম ক্যাটাগরির আরও কিছু প্রোডাক্ট হয়তো তারা আমার যেই প্রেফারেন্স রয়েছে এবং আমার বিহেভিয়ারের সাথে যা এরকম কিছু প্রোডাক্ট তারা আবারও সাজেশন করে থাকে। যদি তোমার আরও কিছু প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে এই প্রোডাক্টগুলো তুমি দেখতে পারো। তো এটি হচ্ছে একটি ইউজফুল পদ্ধতি বলা যায় যার মাধ্যমে একজন কাস্টমার খুব সহজেই একটি প্রোডাক্ট পারচেস করতে পারে। 2 নম্বরে হচ্ছে ইউজাবিলিটি। তো ইউজাবিলিটি কি সেটি আমরা একটু দেখি। একটি প্রোডাক্ট ব্যবহার করা কতটা সহজ এবং কতটা আনন্দদায়ক তা পরিমাপ করার মাপকাঠি হচ্ছে ইউজাবিলিটি। ইউজাবিলিটি ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আমাদের ডিজাইনের মধ্যে ইউজাবিলিটি রিলেটেড যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের এই কোর্সের 3 নম্বর ক্লাসে ইউজাবিলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এবার ইউজাবিলিটি এর কিছু এক্সাম্পল দেখি। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। এটি একটি ডোরের এক্সাম্পল। তো আমরা হয়তো বিভিন্ন শপিং মল অথবা যে কোনো জায়গায় আমরা দেখতে পাবো যে ডোরের ক্ষেত্রে এরকম থাকে পুশ করা অথবা পুল করা, অথবা কোথাও কোথাও দুইটিই থাকে, পুশ এবং পুল যে কোনো একটি করা যায়। তবে স্বাভাবিকভাবে মানুষের গতি হচ্ছে সামনের দিকে, মানুষ পেছনের দিকে আসতে একটু মানুষের জন্য কমপ্লেক্স হয়ে থাকে। তো পুশ করার যে সিস্টেমটি এটি অনেকটাই ইউজাবিলিটির দিক থেকে পারফেক্ট, আর পুল করার যেই বিষয়টি থাকে সেটি মানুষের জন্য একটু কমপ্লেক্স হয়। তো ইউজাবিলিটির বিবেচনায় এখানের পুশ করাটি হচ্ছে বেটার এবং পুল করাটি হচ্ছে ব্যাড। তো এখানে আমরা সিমিলারলি আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি।
তো এখানে একটি মোবাইল নাম্বারের ইনপুট ফিল্ড রয়েছে। তো আমরা বিভিন্ন ধরনের ফর্মে গেলে হয়তো আমরা এরকম ইনপুট ফিল্ড পাবো। তো যখন মোবাইল নাম্বারের ইনপুট ফিল্ড আসবে তখন যদি আমাকে লেটারগুলো আমার সামনে রাখা হয় তাহলে এটি ইউজাবিলিটির দিক থেকে আমরা ব্যাড বলতে পারবো, কারণ যেহেতু মোবাইল নাম্বার কখনোই লেটারে হবে না, সেগুলো নাম্বারে বা সংখ্যায় হবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে কিবোর্ডের নাম্বার বা সংখ্যাটিকে ওপেন রাখতে হবে, এটি ইউজাবিলিটির দিক থেকে গুড। তো 3 নম্বর হচ্ছে ডিজায়ারেবিলিটি। তো ডিজায়ারেবিলিটি কি সেটি বোঝার জন্য আমরা প্রথমেই একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। আমাদের হয়তো কিছু পছন্দের মানুষ সবারই থেকে থাকে এবং কিছু মানুষ রয়েছে যাদেরকে ইন জেনারেলি অনেকেই পছন্দ করে থাকেন। তো সেই মানুষগুলোর সাথে হয়তো আমাদের একটু সময় কাটাতে পারলে বা তাদের সামনে যেতে পারলে অথবা তাদের সাথে একটু কথা বলতে পারলে আমাদের অনেকটা ভালো লাগে। তো আসলে এই ভালো লাগাটা কেন হয়ে থাকে? এই ভালো লাগাটা নিশ্চয়ই এজন্য হয়ে থাকে যে সেই মানুষের মধ্যে হয়তো এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলোর কারণে হয়তো তাদের প্রতি আমাদের একটি ভালো লাগা কাজ করে এবং তাদের সাথে থাকতে বা তাদের সাথে একটু কথা বলতে আমাদের ভালো লেগে থাকে। সো দ্যাট পারসন ইজ ডিজায়ারেবল। তো এবার আমরা আসি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। তো ঠিক সিমিলারলি কোনো একটি ডিজাইন বা প্রোডাক্টের ক্ষেত্রেও ডিজায়ারেবিলিটি ঠিক এভাবেই মেজার করা হয়ে থাকে। তো এবার আমরা দেখি ডিজায়ারেবিলিটি কি সেটি। ডিজায়ারেবিলিটি হচ্ছে কোনো একটি প্রোডাক্ট অথবা কোনো একটি ব্র্যান্ডের মধ্যে এমন লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স থাকা অথবা এমন কিছু বৈশিষ্ট্য থাকা যার ফলে সেই প্রোডাক্ট অথবা সেই ব্র্যান্ডের প্রতি ইউজারের একটি ইমোশনাল পজিটিভ কানেকশন তৈরি হয়, যার ফলে ইউজার সেই প্রোডাক্টের প্রতি এঙ্গেজড হতে চায় এবং সেটিকে রিপিটেডলি সে ব্যবহার করতে চায়। আমাদের করা ডিজাইন এবং প্রোডাক্টের মধ্যে ইউজারের যে ধরনের টাস্ক থাকবে সেগুলো কমপ্লিট করার পদ্ধতি যেন মোর ইজিয়ার এবং মোর এনজয়েবল হয়ে থাকে। মোট কথা আমাদের ডিজাইন এবং প্রোডাক্টটি ইউজার ব্যবহার করে যেন ফাংশনাল এবং ভিজুয়াল দুই দিক থেকে ইউজারের মধ্যে একটি ইমোশনাল কানেকশন এবং একটি ওভারঅল স্যাটিসফ্যাকশন তৈরি হয়। তো এক্সাম্পল হিসেবে আমরা ফেসবুক এবং ইউটিউবের কথা বলতে পারি। এই প্রোডাক্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকতে পারি না টাইপের হয়ে গেছে। আমরা যখনই হয়তো সুযোগ পাই, সেটি কাজের জন্য হোক অথবা বিনোদনের জন্য হোক, আমরা এগুলো ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলোকে ডিজায়ারেবল প্রোডাক্ট বলতে পারি। তো 4 নম্বরে হচ্ছে ফাইন্ডাবিলিটি। ফাইন্ডাবিলিটি কি সেটি বোঝার আগে আমরা একটি উদাহরণ দেখতে পারি। ধরুন আপনি একটি বই কিনে নিয়ে আসলেন। এখন বই কিনে আসার পরে দেখলেন যে বইয়ের মধ্যে কন্টেন্ট চ্যাপ্টার বা সূচিপত্র নেই। তো এখন সূচিপত্র ছাড়া বইটি আসলে কেমন হলো? তো এটি আসলে সূচিপত্র ছাড়া বইটি রিডারের জন্য পড়তে খুবই কষ্টসাধ্য হবে এবং রিপিটেডলি যখন সে বইটি পড়বে তখন এটি আরও বেশি তার জন্য কষ্টসাধ্য হবে। তাই আমরা বলতে পারি একটি বইয়ের মধ্যে সেই বইয়ের কন্টেন্ট চ্যাপ্টার বা সূচিপত্র খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট এবং এই বিষয়টিকেই আমরা ফাইন্ডাবিলিটি বলতে পারি। ঠিক সিমিলারলি আমরা আরও একটি এক্সাম্পল দেখি, সেটি হচ্ছে একটি নিউজ পেপারের কথা আমরা বলতে পারি। নিউজ পেপারগুলোতে মূলত কন্টেন্টগুলো খুবই অর্গানাইজড ওয়েতে সাজানো থাকে, সো দ্যাট ইউজার খুব সহজেই এর টপিকগুলো ফাইন্ড আউট করতে পারে এবং নিউজ পেপারগুলো একটি নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করেই মূলত তৈরি করা হয়ে থাকে, যার ফলে এটি ইউজারের জন্য পড়া এবং কোনো কিছু ফাইন্ড করা খুবই সহজসাধ্য একটি বিষয় হয়ে থাকে। এছাড়াও নিউজ পেপারগুলোতে আমরা দেখব যে ফিক্সড কিছু পেজ থাকে কিছু নির্দিষ্ট কিছু টপিকের জন্য, যেমন স্পোর্টসের জন্য আলাদা একটি পেজ থাকে এবং এডুকেশনের জন্য অথবা টেক রিলেটেড একটি পেজ থাকে। সবসময় সেই পেজগুলোকেই মূলত এই টপিকগুলোর জন্য ফাইনাল করা হয়ে থাকে, যার কারণে যে এই টপিকগুলো পড়তে আসে সে ইজিলি সেই পৃষ্ঠাতে চলে যেতে পারে। এছাড়াও প্রতিদিনের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে সেগুলোকে ইউজারের কাছে ফোকাস করার জন্য বা হাইলাইট করার জন্য হয়তো একটু কালারফুল করা হয়ে থাকে অথবা একটু ফন্ট সাইজ বড় করা হয়ে থাকে। তো এটি হচ্ছে মূলত ফাইন্ডাবিলিটির জন্য খুবই বেস্ট একটি অ্যাপ্রোচ বলা যায়। তো ঠিক সেম আমাদের ডিজাইন বা প্রোডাক্টের মধ্যে ফাইন্ডাবিলিটি কি সেটি আমরা একটু এবার দেখে নেই। ফাইন্ডাবিলিটি হচ্ছে আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনস বা প্রোডাক্ট ইত্যাদির মধ্যে যে কন্টেন্ট, ফিচার্স এবং ফাংশনালিটি রয়েছে সেগুলো যাতে ইউজার খুব সহজেই খুঁজে পায় সেই বিষয়টিকেই ফাইন্ডাবিলিটি বলা হয়ে থাকে। তো এখন আমরা যখন আমাদের প্রোডাক্টের মধ্যে এমনভাবে কোনো ইনফরমেশনগুলোকে রেখেছি যার কারণে ইউজার হয়তো সেগুলোকে ইজিলি খুঁজে পাচ্ছে না, অথবা সেগুলোকে আমরা এমন ওয়েতে ডিজাইন করেছি বা প্রেজেন্ট করেছি সেটিও ইউজার হয়তো সেভাবে নোটিস করতে পারছে না বা তার হয়তো চোখ খুঁজে পেতে সেটি সময় নিচ্ছে, অথবা আমরা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেগুলোর প্রায়োরিটি বুঝে আমরা হয়তো সেগুলোকে সাজাতে পারিনি, হয়তো যেটিকে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি দেওয়ার কথা ছিল সেটিকে আমরা হয়তো কিছুটা কম হাইলাইট করেছি এবং যেটি কম হাইলাইট থাকার কথা ছিল সেটিকে আমরা বেশি হাইলাইট করেছি।
তো এই বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমাদের প্রোডাক্টের মধ্যে ইনফরমেশনগুলোকে সেভাবেই সাজাতে হবে যাতে করে ইউজার খুব সহজেই তার যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেটি খুঁজে পেতে পারে। তো মোট কথা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মধ্যে এর ইনফরমেশন আর্কিটেকচারটি খুবই অর্গানাইজড ওয়েতে সাজাতে হবে এবং ইনফরমেশনগুলোর প্রায়োরিটি বুঝে আমাদেরকে সেভাবে সেগুলোকে ইউজারের সামনে প্রেজেন্ট করতে হবে। ইউজার আসলে সবসময় নিট, ক্লিন, সিম্পল এবং অর্গানাইজড ডিজাইন পছন্দ করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় রাখতে পারি, যেমন ইনটুইটিভ নেভিগেশন, ওয়েল স্ট্রাকচার্ড এবং মিনিংফুল ইনফরমেশন, ইফেক্টিভ সার্চ সিস্টেম, prioritize placing content where users naturally expect to find it, keep the interface clear and free from clutter, avoiding unnecessary distractions। তো আমরা এক্সাম্পল হিসাবে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দিতে পারি। তো আমরা যখন কোনো একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করব তখন এর যেই মেনু রয়েছে সেগুলোর কোনগুলোকে আমরা ট্যাব বারে রাখবো এবং কোনগুলোকে আমরা ন্যাভিগেশনাল যেই ড্রয়ার রয়েছে সেটির মধ্যে রাখবো। আর এই বিষয়টিকে অবশ্যই একজন ডিজাইনারকেই ডিসিশন নিতে হয়। তো আমরা এখন কিভাবে বুঝবো কোন মেনুগুলো ন্যাভিগেশন বারে রাখবো এবং কোনগুলো আমরা ট্যাব বারে রাখবো? তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে এই মেনুগুলোর কোনগুলো ইউজারের কাছে বেশি প্রয়োজন হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে কোনগুলো বেশি রিপিটেডলি ইউজার ব্যবহার করবে সেগুলোকে আমাদেরকে ট্যাব বারে রাখতে হবে, এবং যেগুলো ইউজার কম ব্যবহার করবে বা তার কাছে বেশি প্রয়োজন হবে না সেগুলোকে আমরা ন্যাভিগেশনাল ড্রয়ারের মধ্যে রাখতে পারি। তো এইভাবেই আমাদেরকে থিঙ্কিং করে আমাদের ডিজাইনগুলো সাজাতে হবে। তো 5 নম্বরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটি কি সেটি বোঝার আগে আমরা একটি এক্সাম্পল দেখি। আমরা যখন ইউটিউবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ভিডিও দেখি তখন সেই ভিডিওটি বোঝার জন্য আমরা নিচের দিকে যে সাবটাইটেলের অপশনটি রয়েছে সেটি হয়তো অন করে দিয়ে বা সাবটাইটেলের সহায়তায় আমরা সেই ভিডিওটি বোঝার চেষ্টা করে থাকি। এটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটির একটি ফিচার। তো অ্যাক্সেসিবিলিটি কি সেটি আমরা একটু দেখি। প্রত্যেকটা মানুষের জন্যই আমাদের যে ইন্টারফেস বা আমাদের যে ডিজাইন রয়েছে সেটিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যাদের মেন্টাল ডিসএবিলিটি রয়েছে এবং যাদের ফিজিক্যাল ডিসএবিলিটি রয়েছে তারাও যাতে বা তাদের কাছেও যাতে আমাদের ডিজাইনগুলো অ্যাক্সেসিবল হয় বা তারাও যাতে সেগুলো খুব সহজে ব্যবহার করতে পারে, এমন ওয়েতে ডিজাইন করাই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। মোট কথা একজন ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারকে এই বিষয়গুলোকে এনশিওর করতে হবে যে আমরা যখন কোনো একটি প্রোডাক্ট অথবা একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডিজাইন করব এবং তৈরি করব সেই প্রোডাক্টগুলো যাতে সবার জন্য অ্যাক্সেসিবল হয়। ফর এক্সাম্পল যাদের মেন্টাল ডিসএবিলিটিস রয়েছে এবং যাদের ফিজিক্যাল ডিসএবিলিটিস রয়েছে তারাও যাতে খুব সহজেই আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কোনো একটি প্রোডাক্ট ডিজাইন করাই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি বিষয়টি যে শুধু মেন্টাল এবং ফিজিক্যাল ডিসএবিলিটির সাথেই কানেক্টেড বিষয়টি এরকম নয়, এটি হতে পারে বিভিন্ন ধরনের পরিস্থিতিগত এবং পরিবেশগত কারণেও এটি প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল একটি ভয়েস ইউজার ইন্টারফেসের মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যেমন একটি প্রোডাক্ট খুব সহজে ব্যবহার করতে পারবে, ঠিক সিমিলারলি এই ফিচারটি কোনো একজন মানুষ যখন ড্রাইভিং করবে তখন তার জন্য এটি খুব এসেনশিয়াল একটি ফিচার হয়ে থাকে। মডার্ন প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল একটি পার্ট হয়ে দাঁড়িয়েছে। তো অনেকের হয়তো কালার ব্লাইন্ডনেস থাকতে পারে, অনেকে হয়তো চোখে একটু কম দেখতে পারে, অনেকে হয়তো ফুল হয়তো ব্লাইন্ড থাকতে পারে, অনেকের হাতের ডিসএবিলিটি থাকতে পারে, অনেকের মেন্টাল ডিসএবিলিটিস বা সে হয়তো বোঝার ক্ষেত্রে হয়তো তার কোনো ডিসএবিলিটিস থাকতে পারে। এই সব ধরনের ডিসএবিলিটিস যাদের রয়েছে তাদেরকে মাথায় রেখে এবং তাদের জন্য যাতে আমাদের প্রোডাক্টটি অ্যাক্সেসিবল হয় সেই বিষয়গুলো মাথায় রেখে মূলত আমাদেরকে প্রোডাক্টটি ডিজাইন করতে হবে। আমাদের ডিজাইনের মধ্যে কালারের কন্ট্রাস্ট, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ ইত্যাদি এমনভাবে সাজাতে হবে যাতে এই সব ধরনের মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাক্সেসিবল হয়ে থাকে। তো অ্যাক্সেসিবিলিটির কিছু গাইডলাইন রয়েছে। বর্তমান সময়ে অনেক কান্ট্রিতেই অ্যাক্সেসিবিলিটির যে গাইডলাইন রয়েছে সেগুলো ফলো করে যখন কোনো একটি প্রোডাক্ট তৈরি করা না হবে সেই প্রোডাক্টগুলোকে আসলে তারা লঞ্চ করতে দেয় না। তো এবার আমরা বুঝতে পারছি আসলে অ্যাক্সেসিবিলিটি বিষয়গুলো কতটা ইম্পর্ট্যান্ট। আমাদেরকে অবশ্যই ডিজাইনের সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে ডিজাইনটি করছি সেটি মানুষ কোন পরিস্থিতিতে এবং কোন ধরনের পরিবেশে সে ব্যবহার করবে এবং এটি ব্যবহার করার সময় সে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেই বিষয়গুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলেই আমাদের প্রোডাক্টটি মোর অ্যাক্সেসিবল করে ইউজারের জন্য তৈরি করা হয়ে থাকবে। তো আমরা এই কোর্সের শেষের দিকে একটি ক্লাস থাকবে ডেডিকেটেড এই অ্যাক্সেসিবিলিটিস নিয়ে, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তখন আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো আমাদের ডিজাইনটিকে কিভাবে আমরা অ্যাক্সেসিবল করে তৈরি করতে পারবো। তো এবার 6 নম্বর হচ্ছে ক্রেডিবিলিটি। তো ক্রেডিবিলিটি কি সেটি একটু আমরা দেখে নেই।
তো ক্রেডিবিলিটি হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যার মাধ্যমে একজন ইউজার বা কাস্টমার আমি যা কিছু তার জন্য অফার করছি সে সেই বিষয়টিকে বিশ্বাস করবে বা সেটিকে সে বিলিভ করবে। তো একটি রিসার্চে দেখা গেছে 25% মানুষ কোনো একটি ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেজ করতে গিয়ে তারা আবার পুনরায় ফিরে আসে এটি ভেবে যে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো সেফ এবং সিকিউর কিনা, যদি তারা সেই ওয়েবসাইটের প্রতি তাদের সেই ট্রাস্ট ফিল না হয়। স্বাভাবিকভাবেই মানুষ অন্য কাউকে বিশ্বাস করতে চায় না, তো এই বিশ্বাসটি তৈরি করিয়ে নিতে হয়। সিমিলারলি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা যখন কোনো একটি ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনস অথবা যে কোনো প্রোডাক্ট ডিজাইন করব, সেখানে কাস্টমার বা ইউজারকে বিশ্বাস করানোর জন্য বা তাদের প্রতি একটি ট্রাস্ট ফিল আনার জন্য এমন কিছু ইনফরমেশন দেয়া যেই ইনফরমেশনগুলো তাদেরকে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস বিশ্বাস করতে তাদের বেশি হেল্পফুল হয়ে থাকে তাদের জন্য। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় রাখতে পারি, যেমন ইউজারদের ডাটাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করছি এবং সেগুলো দিয়ে আমরা কি করব সেই বিষয়গুলো খুবই ট্রান্সপারেন্ট রাখা, এবং কিছু টেস্টিমোনিয়াল এবং রিভিউস রাখা, এবং আমরা যেই ফিল্ডে এক্সপার্টাইজ রয়েছি সেই ফিল্ডটিকে হাইলাইট করা। আমাদের এই ওয়েবসাইট অথবা এই অ্যাপ্লিকেশন অথবা এই প্রোডাক্টের পেছনে যে কিছু রিয়েল মানুষ কাজ করতেছে সেগুলোকেও এই ওয়েবসাইটের মধ্যে হাইলাইট করা, এবং কোম্পানির অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকেও খুব সুন্দর ওয়েতে সাজানো, এবং পেমেন্ট রিলেটেড সিস্টেমগুলোকে কাস্টমারের কাছে সেফ এবং সিকিউর করার জন্য কিছু ব্যাজ এবং কিছু সিল আমরা রাখতে পারি, এবং ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আমরা রেগুলারলি আপডেট করতে পারি। তো এই বিষয়গুলোর কারণেই হয়তো একজন কাস্টমার আমাদের ডিজাইন বা আমাদের ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনটি প্রতি তার বিশ্বাস বা আস্থা তৈরি হবে। তো 7 নম্বর হচ্ছে ভ্যালু ইম্প্যাক্ট। তো ভ্যালু ইম্প্যাক্ট কি সেটি আমরা একটু দেখি। একটি গুড প্রোডাক্ট অলওয়েজ কিছু ভ্যালু ক্রিয়েট করে থাকে এবং কিছু ভ্যালু ডেলিভার করে থাকে। এই ভ্যালুগুলো হতে পারে ইউজারের জন্য অথবা বিজনেসের জন্য। তো এই ক্ষেত্রে অবশ্যই ইউজারের ভ্যালুগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, দেন বিজনেস ভ্যালু। আর ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ইউজারের ভ্যালুগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিলে বিজনেস ভ্যালু অটোমেটিকভাবেই আসতে থাকে। তো আমাদের প্রোডাক্টের মধ্যে ডিজাইনের মাধ্যমে ইউজারকে এমন একটি এক্সপিরিয়েন্স দিতে হবে যার কারণে সেটি ইউজারের জন্য একটি ভ্যালু ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে আমরা ইউটিউব এবং ফেসবুকের কথা বলতে পারি। যেমন আমরা ইউটিউবে ফ্রিতেই কন্টেন্ট দেখে থাকি, তো আমরা যখন ফ্রিতে অনেক বেশি কন্টেন্ট দেখব, ঠিক সেম ইউটিউব তখন বিভিন্ন অ্যাড এবং মনিটাইজেশন থেকে সে এখান থেকে তার বিজনেস যে ভ্যালু রয়েছে বা বিজনেস যে গোল রয়েছে সেটি সে অর্জন করে থাকে। তো এই ছিল আজকে ইউএক্স ডিজাইনের যেই কোর 7টি প্রিন্সিপালস, সেগুলো নিয়ে ডিসকাশন করার। আর যারা এই কোর্সের বাকি ক্লাসগুলো দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের অন্য যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও কিছুটা শিখতে পারে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।